দেখুন, নানা করে বছরের পর বছর আমরা হল্লাবল করে আসি। এবার আজকের দিনটা ডেফিনেটলি খুব গুরুত্বপূর্ণ। আমি যদি আমাকে জিজ্ঞেস করেন তার কারণ সবথেকে বড় হচ্ছে 26-এর বিধানসভার জন্য লড়াই শুরু হয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর থেকে দক্ষিণে তার যাত্রা করবেন বিভিন্ন জায়গায়। আজকে ইতিহারে আপনারা দেখেছেন বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে পরিযায়ী শ্রমিকদের জন্য বিজেপির কোনো চিন্তা নেই, লক্ষ্মীর ভাণ্ডার বাংলা দিচ্ছে, কেন্দ্র টাকা দিচ্ছে না, রাস্তা জল উন্নয়ন প্রকল্পের টাকা দিচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রায় 2 লক্ষ কোটি টাকা বকেয়া রেখে দিয়েছে কেন্দ্র সরকার। আবার ঠিক অন্যদিকে আপনি যদি দেখেন, মানে দেখুন, রাজ্য রাজনীতি নিয়ে সরগরম হবে এটা নতুন করে বলার কিছু নেই। কাজেই যতই হাড় কাঁপানি ঠান্ডা থাকুক না কেন, পরিবর্তন সংকল্প যাত্রায় বিজেপি নেতার রাস্তায় নেমেছেন। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষ একত্রিত উত্তর 24 পরগনার হাওড়াতে সভা করছিলেন। তৃণমূলের একাধিক দুর্নীতি, চুরি, নানান রকম অপবাদ, এসআইআরের পাল্টা উত্তর, এগুলো বিজেপি নেতারাও দিচ্ছেন। অন্যদিকে আমি দেখছিলাম বারাবণীতে, আসানসোলে, সেখানে সুকান্ত মজুমদার পদযাত্রা করছেন। অর্থাৎ সভা পাল্টা সভা, সভা পাল্টা সভা, বক্তব্য পাল্টা বক্তব্য। আর আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে একজন নেতা উত্তর 24 পরগনার প্রান্তে দাঁড়িয়ে জানতে পারছেন যে উত্তরে আলিপুরদুয়ারে অভিষেক কি বলেছেন, সেটা তার রিয়াকশন সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। ভাই, তো মিডিয়ার কাজ কিছুটা কমেছে, এমনিতে আমরা রিয়াকশন পেয়ে যাচ্ছি, আলাদা জিজ্ঞেস করতে হচ্ছে না। অন্যদিকে শহর কলকাতা আজকে দেখলো আবার আন্দোলনের মুখ। আমরা শহর এই সময়টা কি দেখি? ফেস্টিভ মুড, চিড়িয়াখানায় ভিড়, বিনোদন পার্কে ভিড়, ইকো পার্কে ভিড়, নিকো পার্কে ভিড়, আমরা দেখি কি না এই সময়। কিন্তু আজকে শহর দেখলো আবার 2টো আন্দোলন, এবং সে আন্দোলন কিসের? এক হচ্ছে আশাকর্মীদের আন্দোলন। আশাকর্মীরা আন্দোলন করছেন কিসের জন্য? তারা আন্দোলন করছেন তাদের মাইনে, তাদের স্থায়িত্ব, আরও নানান পরিষেবা তারা নাকি পাচ্ছেন না। আশাকর্মীদের বিরাট জমায়েত স্বাস্থ্য ভবনের সামনে, দেখতে পাচ্ছেন তার কিছু টুকরো ছবি। আর অন্যদিকে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা করলো নবান্ন অভিযান, পুলিশ আগে আটকে দিল। কিন্তু এই যে ছবিগুলো, ব্যারিকেড ভাঙলো, হাতাহাতি হলো, এগুলো দেখুন। আর নতুন করে একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে আমি কি বলবো, আর আপনারা এই রাজ্যের মানুষ হিসাবে আমার থেকে অনেক ভালো জান। আমার প্রশ্ন হচ্ছে যে এই সময়টা কিন্তু ক্রুশিয়াল। কেন আমি বলছি? কারণ আপার প্রাইমারিরা বলছেন যে বিধানসভার আগে চাকরিটা বুঝে নিতে হবে, বিধানসভা একবার হয়ে গেলে আর চাকরি পাওয়া যাবে না, এই হচ্ছে তাদের বক্তব্য। সন্ধেবেলায় আমরা কি দেখলাম? এই কিছুক্ষণ আগে আমার কলিগ সঞ্চারী পড়ছিল যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। আর একটা জিনিস খুব, এবার এটা উত্তর আমাকে কৌশিকদা দিতে পারবেন, আজকে তৃণমূলের মুখপাত্র আছেন আমাদের সঙ্গে, যে আজকে সমস্ত মঞ্চে তৃণমূল যেখানে যেখানে অনুষ্ঠান করছে, জনসভা করছে, বিশেষত অভিষেকই করছেন, লাগাতার নির্বাচন কমিশনকে অ্যাটাক করা, এসআইআরকে আক্রমণ করা। অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি যারা গ্রেপ্তার হয়েছেন, পরবর্তীকালে তৃণমূল উদ্যোগ নিয়ে ফিরে এসছেন, এটা নিয়েও আবার অভিষেক এবং সুকান্তের বাক্য বিনিময়। আমি জানেন তো, লিটারেলি আমি কোথা থেকে আজকে শুরু করব আমি নিজে খানিকটা দিকভ্রান্ত। তবে কৌশিকদার থেকে একটু জানতে চাইব যে যেটা আসল কথা। আমি তার আগে পরিচয় করে দিই যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন ডক্টর কৌশিক বিশ্বাস, যিনি তৃণমূলের মুখপাত্র, অফিসিয়াল স্পোক পার্সন। আমাদের সঙ্গে একই রকমভাবে বিজেপির অফিসিয়াল স্পোক পার্সন ডাক্তার তন্ময় মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, তাকে স্বাগত জানাই। ঠিক একই রকমভাবে কংগ্রেসের মুখপাত্র, অফিসিয়াল মুখপাত্র শুভাশিস ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। আর সর্ববিষয়ে আলোচনা বর্তমান রাজনৈতিক উত্থান পতন এবং যে একটা ক্যাবেটিক সিচুয়েশন হয়ে রয়েছে, অনেকের জন্য খুব ভালো, অনেকের জন্য আবার খুব খারাপ, আক্রমণ, প্রতি আক্রমণ, পাল্টা আক্রমণ, তা নিয়ে উত্তর দেওয়ার জন্য আমরা বিশ্লেষক মহানন্দা দিকে আজকে আমাদের সঙ্গে আগামী প্রায় 50 মিনিট মতো সঙ্গে পাবো। আমি অনেক ধন্যবাদ জানাই সবাইকে। আমি প্রথম কৌশিকদাকে দিয়ে শুরু করি। নির্বাচনের লড়াইতে আপনাদের মানে প্রচারের মূল কেন্দ্রে হচ্ছে কখনো পরিযায়ী উঠে আসছে, কখনো বিজেপির বঞ্চনা উঠে আসছে। আপনারা আজকে বলছেন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে 2 লক্ষ কোটি টাকা পাওয়া যায়নি, ডিভাইডেড বাই 294, মানে 680 কোটি টাকা করে পার বিধানসভা কেন্দ্রীয় সাহায্য পায়নি। কৌশিকদা, এটা আমি তন্ময়দাকে দিয়ে যদি শুরু করতাম, উনি বলতেন যে চুরি করেছে দেদার। নিশ্চিতভাবে আমি এখনও যদি আমার মুখে বক্তব্য না রাখি, তন্ময়দা এটাই বলবেন যে সেই জন্য কেন্দ্রীয় টাকা বন্ধ রয়েছে। এটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি। আজও হয়তো তন্ময়দা একই কথা উত্তর দেবেন। কিন্তু কৌশিকদা, মানে মানুষের কাছে ভোট নিতে গেলে এখন এই কেন্দ্রীয় প্রকল্পের টাকা, পাশাপাশি সরকারি সাহায্য,
এগুলো কতটা ইম্পর্টেন্ট আমি আপনার থেকে এটাও জানতে চাইবো যে আপনাদের আবার আরেকবার প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেলেন, এর কারণটা কি? দেখুন, এক এক করে প্রশ্নগুলোর উত্তর দিই। প্রথমেই বলি যে পরিমাণ টাকা আমরা পাবো, প্রায় 2 লক্ষ কোটি টাকা, 1,96,000 কোটি সামথিং, তার সেটা যদি আমরা পেতাম তাহলে প্রতিটা বুথে, আপনি যেটা একটা বিধানসভার হিসেব দিলেন, আমরা বুথ ওয়ারি হিসেব করছি, প্রতিটা বুথে প্রায় 1.2 থেকে 2.6 কোটি টাকা আমরা উন্নয়নের খাতে ব্যয় করতে পারি। দিলেন না কেন? আচ্ছা, এইবার কথাটা হচ্ছে এই যে কতগুলো আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে, মানে জনস্বাস্থ্য, কারিগরি থেকে শুরু করে পঞ্চায়েতি রাজ থেকে শুরু করে শিক্ষা, আপনারা মনরেগার ক্ষেত্রে দেখলেন, মনরেগার ক্ষেত্রে আগে বহু চ্যানেলে গত বছর আমাদের এই প্রশ্নটা তৃণমূল মুখপাত্রদের করা হতো যে আপনারা কোর্টে কেন যাচ্ছেন না, আপনারা কোর্টে কেন যাচ্ছেন না, রাজস্থান তো কোর্টে গেছে, এরা তো কোর্টে গেছে, আমরা কোর্টে গেলাম, কোর্ট রায় দিল, হাইকোর্টের রায় আপনারা সকলেই জানেন যে এটা মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, কোর্ট রায় দিল টাকাটা দিতে হবে, তা সত্ত্বেও টাকা পাওয়া গেল না। আবাস যোজনাতেও ঠিক তাই, বলল নামের ডিসক্রিপেন্সি আছে, পরিবর্তিত তালিকা দেওয়া হলো, তারপরেও টাকা পাওয়া যাচ্ছে না। এইভাবে এবার আমরা এই ব্যাপারটাকে জনতার দরবারে নিয়ে যেতে চাইছি যে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে ভাতে মারার চক্রান্ত করছে, কারণ তারা পশ্চিমবঙ্গে ভোটে যেতে পারছে না, যেটা আমাদের হকের টাকা। 6 লক্ষ, আপনি যেটা বলেননি সেটা আমি বলছি মুখপাত্র হিসেবে, 6 লক্ষ কোটি টাকা জিএসটি বাবদ গত 5-6 বছরে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ থেকে নিয়ে গিয়েছে। সেই 6 লক্ষ কোটির মধ্যে 2 লক্ষ কোটি আমাদের পাওনা টাকাটা দিচ্ছে না, ফলে এটা তো আমাদের জনতার দরবারে যেতেই হবে। এবার আপনি ঠিক বলছেন, বিজেপির ন্যারেটিভ বলবে, নিশ্চয়ই তারা তাদের ন্যারেটিভ বলুক, আমরা আমাদের ন্যারেটিভ বলি। গণতন্ত্রেতে তো এটাই হওয়া উচিত। এরপরে যারা জিতবে তখন কিন্তু বলতে হবে যে জনগণ কাদের কথাটা বিশ্বাস করেছিল। আপনি আপনার কথা বলছেন, আমি আমার কথা বলবো। জনগণ যার কথা বিশ্বাস করবে তার পাশেই থাকবে, পৃথিবী জুড়ে গণতন্ত্রের তাই নিয়ম। 2 নম্বর হচ্ছে এসআইআরে আপনি জানেন অমর্ত্য সেনকে পর্যন্ত এসআইআরের মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে। অমর্ত্য সেনকে নোটিশ পাঠানোটা কিন্তু আমি আপনাকে বলছি সঞ্চালক, মাননীয় সঞ্চালক মহাশয়, এটা হচ্ছে সরাসরি বাংলা ও বাঙালির অস্মিতাতে আঘাত। এটা অত্যন্ত পরিকল্পিতভাবে ওনারা কিন্তু কাজটা করেছেন। অমর্ত্য সেন জীবিত বাঙালি কিংবদন্তির মধ্যে একজন। উনি শুধু বাংলার গর্ব না, উনি দেশেরও গর্ব। ওনাকে এসআইআরের মাধ্যমে যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা ওনারা বলছেন, তাহলে সেই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা ধরে নিয়ে নোটিশ পাঠানোর আগে কি ওনার বাড়িতে যাওয়া যেত না? সব কিছুই যেত। এবং আপনারা নিজেরাই জানেন যে নির্বাচন কমিশন বলেছিলেন যে দেশের প্রধানমন্ত্রী, দেশের মুখ্যমন্ত্রী, দেশের কেন্দ্রীয় মন্ত্রীদের ক্ষেত্রে তাদের কিন্তু এসআইআরে ফর্ম ফিল আপ না করলেও চলবে, দে হ্যাভ এ প্রভিশন যার মাধ্যমে তারা নামগুলো তুলবেন। অমর্ত্য সেনকে এই আক্রমণ বাংলা ও বাঙালির চোখ খুলে দেওয়া উচিত। আজকে আপনি ভাবতে পারছেন যে বিজেপির নাকি একজন রাজ্য কমিটির তিনি নাকি সদস্য, তিনি বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার পেলে সেই মাকে ঘরে বন্দি করে রাখো। শুনেছেন কখনো এরকম ন্যারেটিভ যে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন বলে তাকে মায়ের জাতির উপর কি ভয়ঙ্কর অপমান, ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে পড়তে পারে। তারপর 48 ঘন্টা কেটে গিয়েছে, বিজেপি কি সেই তাদের যিনি কর্মকর্তা বলেছেন তাকে কি কিছু সেন্সার করেছে বা দল থেকে তাড়িয়েছে? কৌশিকদা ভীষণ সুন্দর আপনি বলেছেন, একেবারে শুরুটা মানে ওপেন ফেজে অসাধারণ আপনি বললেন। আমি এই উত্তর মানে এই প্রসঙ্গে বলার জন্য সরাসরি তন্ময়দার কাছে যেতে পারতাম, কিন্তু আমার মনে হচ্ছে তন্ময়দার কাছে যাবো না, আমি একটু মহানন্দাদির কাছে যাব। নারী সম্পর্কে আসছে তন্ময়দা, একটু ওয়েট করুন, দুজনের একসঙ্গে আপনি উত্তর দেবেন, না হলে পুরোপুরি তৃণমূল পাল্টা বিজেপি হয়ে যাবে, আমি এটা করতে চাই না। আচ্ছা, তন্ময়দা কৌশিকদা একটা জায়গায় বললেন যে নারীদেরকে আটকে, ঠিক একদম বিজেপির একজন নেতা বলেছেন যে সমস্ত নারীরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদেরকে আটকে রাখুন। আচ্ছা, এটা তো ডেফিনেটলি অন্যায়। আচ্ছা, আপনাদের মনে আছে 2016-র আগে কেউ একজন বলেছিলেন, আমার নামটা খেয়াল, আমি বয়সও হচ্ছে নামও মনে থাকে না, কে একজন বলেছিলেন যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আসলে হাতে খুন্তি লাঠি সোটা নিয়ে রেডি থাকুন, বাড়ির মহিলাদেরকে আটকে দিতে হবে, রুখে দিতে হবে। আমার মনে নেই কে বলেছিলেন। উনি শুধু অমর্ত্য সেনের কথা বললেন, এখানে আরও দুজনের কথা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন। ডেফিনেটলি একজন তো অবশ্যই ভারতের গর্ব, তিনি হচ্ছেন মিডিয়াম আর্ম পেসার, ভারতবর্ষের টিমে খেলেন মোহাম্মদ সামি। আর দ্বিতীয় ব্যক্তি তিনি অভিনয় অবশ্যই করেছেন, বাংলার মানুষের কাছে জনপ্রিয়, কিন্তু যেহেতু তিনি তৃণমূলের সাংসদ
ওই জন্য আমি সেইভাবে ব্যাখ্যাটায় আসবো না। তিনি হচ্ছেন অভিনেতা দেব, মানে দীপক অধিকারী। আমি মহানন্দাদির কাছে যাব, যে অভিযোগগুলো দিনের পর দিন, দেখুন একটা অভিযোগ দিনের পর দিন এবং তার উত্তর না করে আমরা 21 সাল থেকে নিচ্ছি। এই যে কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না, অভিষেক ব্যানার্জি দিল্লি গেলেন, বললেন, গ্রেপ্তার হলেন, আবার ফিরলেন, আবার বললেন, শেষে কোর্টের রায় হলো একদম ঠিক। এই টাকা না দেওয়ার গল্পটা এবার কৌশিকদা যেটা বলছেন যে এটা বলে আমরা ভোট নেব মানুষের, কারণ মানুষ আমাদের পক্ষে সমর্থন করা মানে মানুষ বুঝবেন যে হ্যাঁ সত্যি কেন্দ্র দিচ্ছে না। তন্ময়দার একবারও বলছেন না যে হ্যাঁ আমরা দিয়েছি, উনি বলছেন তৃণমূল চুরি করছে, আমরা টাকা আটকে দিয়েছি। আচ্ছা বলুন তো, এই জায়গায় দাঁড়িয়ে সাফার করছে তো মানুষ। মানে আমি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বা কোর্টের নির্দেশ এই জায়গাগুলো দিয়ে মহানন্দা অ্যাকচুয়ালি জায়গাটা কোথায় দাঁড়িয়ে আছে? প্রথমেই বলি যে মানরেগাটা কিন্তু দারিদ্র দূরীকরণ কর্মসূচি। স্বাধীনতার 78 বছর হয়ে গেল, তা সত্ত্বেও ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল দারিদ্র মুক্ত করতে পারেনি ভারতবর্ষকে। এই দায় সব রাজনৈতিক দলকে দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা যেহেতু দারিদ্র দূরীকরণ কর্মসূচি, এর টাকা আটকানোটা অমানবিক বলে আমি মনে করি। এটা কোনোভাবে আটকানো যায় না। আমি বহুদিন ধরে এটা নিয়ে আলোচনা করছি বিভিন্ন চ্যানেলে। এটা নিয়ে দুর্নীতি যদি হয়ে থাকে, দুর্নীতি অত্যন্ত খারাপ দিক, একটা দেশকে পিছিয়ে দিচ্ছে। দুর্নীতি যদিও পৃথিবীর সভ্যতার প্রথম থেকে রয়েছে, কিন্তু দুর্নীতি যারা করছে তারা অন্যায় করছে, দেশের ক্ষতি করছে। কাজেই দুর্নীতি করলে তার জন্য বিচার ব্যবস্থা আছে, আমাদের অত্যন্ত দক্ষ বিচার ব্যবস্থা রয়েছে, সেখানে যেতে হবে। কিন্তু দরিদ্র মানুষের মানে ভাত অন্ন আটকে দিয়ে তাদের জীবিকাকে আটকে দেওয়া একেবারে অমানবিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর তুমি যেটা বললে মহিলাদের নিয়ে যেভাবে ভোটে ব্যবহার করা হচ্ছে, এটা আমি আবারও মনে করি এই 21st সেঞ্চুরিতে অত্যন্ত দুর্ভাগ্যজনক। কেন জানো? তার কারণ এখনো পর্যন্ত ভারতবর্ষের ডেটা বলছে ভারতবর্ষের মোর দ্যান 50% মহিলা তারা অপুষ্টিতে ভোগেন। কর্মনিযুক্তিতে মহিলারা পিছিয়ে আছেন। সাক্ষরতায় এখনো মহিলাদের হার পুরুষদের থেকে কম। আমরা কোনো দিকে লক্ষ্য রাখছি না, শুধুমাত্র ভোটের সময় তাদের অনুদান দিয়ে বা কিছু টাকা দিয়ে আমরা তাদের ভোটের ইউজ করছি রাদার, এবং সেটাকে বড় বড় কথা বলে বলা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার নিশ্চয়ই একটা মহিলাদের ক্ষমতায়নের একটা দিক, কিন্তু শুধু এটাই যথেষ্ট নয়। মহিলারা যাতে শিক্ষায় এগিয়ে যায়, সক্ষমতায় এগিয়ে যায়, সব দিক থেকে এগিয়ে যেতে পারে, এটা প্রত্যেক রাজনৈতিক দলের দেখা উচিত। কিন্তু আমরা কি দেখছি? আসুন ঠিক মহানন্দাদি, আপনার ঠিক এই অংশটা নিয়ে একদম এই অংশটা নিয়ে আমি সুভাষিসদার কাছে আসি। তন্ময়দা আজকে একদম শেষ আমি জিজ্ঞেস করবো, সুভাষিসদা আপনারা দীর্ঘ 74 বছর স্বাধীনতার পর প্রায় দেশকে শাসন করেছেন, কম বেশি আমার যদি ভুল হয় আপনি ঠিক করে দেবেন। 74 বছর দেশ স্বাধীন প্রায় ধরুন 68 বছরের মধ্যে 57 বছর টোটাল, 57 থেকে 60 বছর। আজকে যদি নারীরা শিক্ষায় পিছিয়ে থাকে সারা ভারতে, আজকে যদি পুষ্টিতে মানুষ পিছিয়ে থাকে, সার্বিকভাবে ভারতবর্ষের অনুন্নয়ন বা অনগ্রগতির জন্য কংগ্রেস কতটা কালেকটিভ রেসপন্সিবিলিটি নিতে পারে? আজকের দিনে দাঁড়িয়ে সরাসরি বিজেপিকে বা তৃণমূলের বিরুদ্ধে যদি আপনারা লড়তে আসেন, এই ইস্যুগুলো তো সামনে উঠে আসে না কখনো, কেন? ভারতবর্ষে যেদিন নরেন্দ্র মোদী এলেন, সেদিন মাথাপিছু মানুষের কর্জা ছিল, ঋণ ছিল 42,000 টাকা। আজকে নরেন্দ্র মোদী সরকারের সময় 5 লক্ষ টাকা করে প্রতি মানুষের মাথাপিছু ঋণ। ভারতবর্ষে যখন আমাদের সরকার 14 সালে ছাড়লো, ক্ষমতা থেকে সরে গেল, সেদিন ভারতবর্ষে 8 কোটি মানুষের দরিদ্র সীমার নিচে ছিল, 8 কোটি মানুষের। এটা এখন নরেন্দ্র মোদী সরকারের স্ট্যাটিস্টিক্স বলছে 20 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে, এবং যারা অর্ধাহারে থাকে, না খেতে পেয়ে ঘুমোতে যায়। মানে আপনি বলছেন কংগ্রেসের থেকে পরিস্থিতি ভয়াবহ হয়েছে। এখন ঘটনা হলো, একটা স্বাধীনতার পর একটা দেশকে পরিচালনা করা, দেশের উন্নয়ন করা, দেশের শিক্ষা, দেশের স্বাস্থ্য, সমস্ত কিছু করতে সময় লাগে। আর ভারতবর্ষের দারিদ্র মোচনের ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা 100 দিনের কাজ যদি ধরা যায়, তাহলে ভারতবর্ষের ইকোনমিটা, মেইনলি গ্রামীণ ইকোনমিটা চালিত হয়েছে হলো 100 দিন কাজটা ডিক্লেয়ার হওয়ার পর। ভীষণভাবে উপকৃত হয়েছে গ্রামের মানুষরা।
এখন ঘটনা যেটা হয়েছে ভারতবর্ষে, নিশ্চিতভাবে আমরা অস্বীকার করি না, ভারতবর্ষে আমরা শাসন সবচেয়ে বেশি করেছি। আমাদের শাসনকালে আইআইটি থেকে আরম্ভ করে, এইমস থেকে আরম্ভ করে, ডিআরডিও থেকে আরম্ভ করে, ভারতবর্ষের প্রযুক্তিগত উন্নতি থেকে আরম্ভ করে, কৃষি বিপ্লব, সবুজ বিপ্লব, দুগ্ধ বিপ্লব, মানে হোয়াইট রেভলিউশন, সবই কংগ্রেস আমলে হয়েছে। ফলে নিশ্চিতভাবে সময় লাগে একটা দেশ গড়তে, যেহেতু আমাদের শাসনটা এককেন্দ্রিক শাসন নয়, মানে এটার মধ্যে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড মাল্টিপার্টি সিস্টেম আছে। এবং দ্বিতীয় কথা হলো আমাদের দেশে ফেডারেল স্ট্রাকচারকে মান্যতা দিয়ে আমাদের দেশ চালাতে হয়। মমতা ব্যানার্জি এখানে কি বলছেন, কোথায় মোদি কি বলেছেন, কবে সেন্ট্রাল গভর্নমেন্টে কংগ্রেস থাকাকালীন, সেগুলোকে মান্যতা দিয়ে চলতে হয়েছে। ফলে শুধু কংগ্রেসের দোষ এটা দেখলে হবে না, কারণ হলো ফেডারেল স্ট্রাকচারে যারা রাজ্য চালায় তাদেরও কিছু দোষ ত্রুটি থাকে বা তাদেরও কিছু ত্রুটি থাকে, সেগুলোকে সেন্ট্রাল গভর্নমেন্টকে মেনে নিয়েই চলতে হয়। আমি এবার একটা কথা বলি, সেটা হলো যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, 2-3টে ফেজ এসছে আলোচনা। সেটা হলো, একটা হলো এসআইআর। আমাদের এসআইআর নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, ইলেকশন কমিশন করতে পারে, কিন্তু ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে আপত্তি এক। দ্বিতীয় কথা হলো, এটাই ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট হলো পশ্চিমবাংলা, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড, তার টাকা তুমি আটকে দিয়েছো। উত্তরপ্রদেশ কি কারণ? দুর্নীতি পশ্চিমবাংলায় ব্যাপক, 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে। কটা এফআইআর হয়েছে, কজনকে জেল খাটছে পশ্চিমবাংলা, কজন জেল খেটেছে দুর্নীতির জন্য। একই ঘটনা উত্তরপ্রদেশে দুর্নীতি হয়েছে, ক্যাগ রিপোর্ট বলছে যে দুর্নীতি উত্তরপ্রদেশে 100 দিনের কাজে হয়েছে। উত্তরপ্রদেশের কেন টাকা আটকানো হয়নি? এখন পশ্চিমবাংলায় কেন আটকানো হচ্ছে? গ্রামীণ মানুষগুলো যাদের অর্থনীতিতে, মানে গ্রামীণ অর্থনীতি যাদের ভীষণভাবে মানে যারা নিযুক্ত, তাদেরকে যদি টাকাটা বন্ধ রাখে তাহলে তাদের সংসার চালানো কত কঠিন হয়। এবং তাকে ঘিরে, সেই 100 দিনের কাজ করা মানুষটাকে ঘিরে যে অনুসারী শিল্প গড়ে ওঠে, মানে একটা 100 দিনের কাজ করার লোক যে দোকানটায়, গ্রামের দোকানটায়, মুদি দোকানটায় জিনিসটা কিনতে যায়, আজকে সেই মুদির দোকানটাও সাফার করছে। তো ধরেন এটা, এই যে 100 দিনের কাজ ঘিরে যে একটা অনুসারী শিল্প তৈরি হয়, সেটাও তো আজকে মার খাচ্ছে। কয়েক হাজার কোটি টাকার হয়তো তার টোটাল ভলিউম হতে পারে। আমরা শুনতে পাচ্ছি এই ন্যারেটিভসটা যখনই কেউ আসেন, যে কিন্তু এর কোনো সলিউশন আমরা দেখতে পাচ্ছি না। পশ্চিমবাংলার বুকে দুর্নীতি হয়েছে তাই টাকা, একদম। এবার সেকেন্ড কথা হলো, পার্লামেন্ট হলো হায়েস্ট জায়গা যেখানে তোমার দুর্নীতি হলে বলার জায়গা আছে। সেখানে যদি কাজ না হয় তুমি কোর্টে যেতে পারো। রাজস্থান গভর্নমেন্ট যখন কংগ্রেসের ছিল, তখন আমাদের টাকা আটকে রেখেছিল, আমরা কোর্টে গিয়ে টাকা ছাড়িয়ে। তো ঘটনা হলো পশ্চিমবাংলা শুধু এটা ভোটের একটা না, কিন্তু কৌশিকদারা বলছেন যে কোর্টের নির্দেশ রয়েছে, তৎসত্ত্বেও গাজোয়ারি করে বিজেপি দিচ্ছে না। এই ঘটনা তো ঘটেছে, যে হাইকোর্টে উত্তর নেবো, ডেফিনেটলি নেবো। আপনার উত্তর শোনার জন্য সারা বাংলা ওয়েট করে আছে। হাইকোর্টে এরকম ঘটনা প্রচুর আছে, যে অর্ডার দিয়ে দিয়েছে বা সুপ্রিম কোর্টে অর্ডার দিয়ে দিচ্ছে, সেটাকে মান্যতা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। যেহেতু কেন্দ্র সরকারের কোনো খুব ব্লু আইড লোকেদের এগেনস্টে হয়েছে সেই রায় বা সেই ভার্ডিক্ট, সেই কারণে সেগুলো হচ্ছে না, ইমপ্লিমেন্টেড হচ্ছে না। এরকম ঘটনা আমরা দেখেছি। কিন্তু আমার কথা হলো যে মমতা ব্যানার্জি কেন আবার কোর্টে যাচ্ছে না, গিয়ে বলছে না ফার্দার কেন আবার অ্যাপিল করছে? বেশ, চলুন তাহলে কি এই টাকা বন্ধ করে দেওয়ার এই যে রাজনীতি বা টাকা চাওয়ার যে রাজনীতি, এটাই কি নতুন সমীকরণ তৈরি করতে পারে, ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে? সেই কারণের জন্য কি খানিকটা ওয়েট করে যাওয়া, মানে বলা যেতে পারে যে ছিপে আটকেছে মাছ, এবার খানিকটা খেলিয়ে নাও, এরকম ধরনের? আমরা আসবো তন্ময়দার থেকে উত্তর নেব, কেন সার্বিক উন্নতি এবং সঙ্গে এই যে একটা ম্যাসিভ সংখ্যক, একটা বড় সংখ্যক মানুষ যারা মনরেগার এই 100 দিনের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের জন্য কেন্দ্র কি ভাবছে? সবকি সাথ সবকি বিকাশ, কেন্দ্র সরকারের কমেন্ট, কেন্দ্রের ভার্ডিক্ট, সবার পাশে দাঁড়ানোর অবস্থান, এখানে তো তাহলে এই সবচেয়ে বড় ভার্ডিক্ট সবচেয়ে বড় ফেলিয়ারে পরিণত হচ্ছে। কি বলবেন ডক্টর তন্ময় চ্যাটার্জি? শুনবো তন্ময়দার থেকে। একটা এবার ভোটের বাজারে বড় ফ্যাক্টর হতে পারে কেন্দ্রের টাকা বন্ধ করে দেওয়ার জায়গাটা। কি উত্তর দেবেন বিজেপি মুখপাত্র? আমার গতবার ভুলে গিয়েছিল, ডক্টর তন্ময় মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়দা প্লিজ। প্রথমেই বলবো যে আমি কখনো এই উত্তর দেবো না যে শুধু চুরির জন্যে 2 লক্ষ কোটি টাকা নাকি কেন্দ্রের কাছে পায় না। আমি প্রথমেই বলবো এই 2 লক্ষ কোটি টাকা পায় বলে যেটা বলছে এইটাই মিথ্যে। আর দ্বিতীয়ত আমি বলবো যে মনরেগাতে যেটা বলা হচ্ছে যে টাকা ফেরত দিতে বলা হয়েছে, এটা সর্বৈব মিথ্যে। আর তুমি আমাকে একটা অর্ডার দেখাতে পারবে? আমি তোমাকে বলে দিচ্ছি, কলকাতা হাইকোর্ট বলেছে
যে মনরেগা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা যায় না, মনরেগাকে চালু করতে হবে। সেখানে কোনো টাকা ফেরত দেওয়ার এখন কোনো ব্যাপার নেই। এই জন্যে যে 4টে ডিস্ট্রিক্টে যেখানে ধরা হয়েছে তারা ফাইন দিয়েছে, এবং তার মানে কি তারা স্বীকার করেছে দুর্নীতি হয়েছে। আচ্ছা। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 200 জন যদি দুর্নীতি করে তাহলে সবার টাকা বন্ধ হয়ে যাবে, আর আমরা বলেছি সেই 200 জনের মধ্যে কি 2 জনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কিন্তু পরিবর্তে এই যে গুজরাটে দেখুন, এই মনরেগাতে দুর্নীতি হয়েছে, সেখানে মন্ত্রীর ছেলে জেলে। তো এই জন্যে গুজরাটের টাকা বন্ধ হয়নি, কারণ মন্ত্রীর ছেলেও জেলে গিয়েছে। যদি হচ্ছে সেই দুর্নীতিবাজরা যদি থেকে যায় তাহলে তো আবার দুর্নীতি হবে, তাহলে তো আরো 10 গুণ বেশি টাকা চুরি করবে। তো সুতরাং আমি প্রথমেই বলবো যে 2 লক্ষ কোটি টাকা নেই, উল্টে সিএজি রিপোর্ট বলছে যে এই রাজ্য কেন্দ্রে 2 লক্ষ কোটি টাকা কোনো হিসাব দেয়নি। এটা সিএজি রিপোর্ট বলছে, আমাদের কথা নয়। আর দ্বিতীয়ত বলি, যদি তুমি দেবাশিস বুঝতে পারছো, যদি এটা যদি কোর্ট বলে থাকতো মনরেগার টাকা ফেরত দিতে, তাহলে যদি না দেওয়া হতো তারা তো একটা আদালত অবমাননার কেস করতে পারতো। একদম। সে কি করেছে? কারণ কোনো টাকা দিতে বলেনি, এটা মিথ্যে। আচ্ছা, তারপরে আমি আবার তোমাকে বলি যে এই যে বলা হচ্ছে যে আবাস যোজনায় কেন্দ্র 45 লক্ষ বাড়ির অনুমোদন দিয়েছে, 36 লক্ষ বাড়ি এই রাজ্যে হয়ে গেছে। আজকে কি এই তৃণমূল সেই 36 লক্ষ বাড়ি কে কে পেয়েছে তারা একটা লিস্ট বার করতে পারবে? সেখানে দেখবে তৃণমূলের নেতা, তোমরাই অনেক সময় ক্যামেরা দেখিয়েছো, তৃণমূলের নেতা 3 তলা বাড়ি রয়েছে, আবাসের টাকা নিয়েছে, আবাসের টাকা নিয়ে বাড়িতে গ্যারাজ বানিয়েছে, আবাসের টাকা নিয়ে দোকান বানিয়েছে। তো এইভাবে দুর্নীতি হয়েছে, তবুও 36 লক্ষ বাড়ি কিন্তু কেন্দ্র দিয়ে দিয়েছে পুরো। তো এইটা হচ্ছে এই রাজ্যের অবস্থা। সেই দুর্নীতিটাকে ঢাকার জন্য আজকে এই সমস্ত ভোট এসছে বলে মানুষকে মিথ্যে কথা বলছে। এই 2 লক্ষ কোটি টাকা সিএজি বলেছে যে এরা হচ্ছে হিসেব দেয়নি। বেশ, আমি আবার পয়েন্টটা বলি, কৌশিকদার কাছে ডিরেক্ট আসবো না। আমার অনেকগুলো পয়েন্ট আছে। আচ্ছা, একটু ছাড়তে হবে, আমি তো উত্তরটাও দেব। আমাকে তো অনেকগুলো বলেছেন। দেখো, এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে কথা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডারে আমাদের যিনি বলেছেন, নেতা একজন বলেছিলেন, সেটাকে আমরা বলেছি যে আমরা ওটা সমর্থন করি না। তিনি ক্ষমা চেয়েছেন, তিনি বলেছেন আমি ওইভাবে বলতে চাইনি। আর এই তৃণমূলের একজন নেতা মেদিনীপুরে বলেছিলেন যে মা বোনেরা যারা হচ্ছে মিছিলে আসেনি তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দাও। তাদের এইটা হচ্ছে আজকে হচ্ছে, আপনি জানেন লোকসভা ইলেকশনের আগে এই কাকলি ঘোষ দস্তিদার তিনি বারাসাতে বলছেন লক্ষ্মীর ভান্ডার পাইবে না, রেশন পাইবে না, ভোট না দিলে কিচ্ছু পাইবে না। তো এইটা হচ্ছে এরা করে থাকে যে ভোট দিলে পাবে, না হলে পাবে না, যদিও সেটা আমাদের টাকা। অমর্ত্য সেনের কথা বলা হচ্ছে, অমর্ত্য সেনের এসআইআর এ আমি তোমাকে নোটিশটা দেখাতে পারি, তার সাথে তার মায়ের বয়স 15 বছরের কম হয়ে গেছে, কোনোভাবে হয়তো মিস্টেক হয়েছে। সেখানে অমর্ত্য সেনকে আসতে বলা হয়নি, বলা হয়েছে তার রেসিডেন্সে গিয়ে তারা সেটা কারেক্ট করবে, সেটা হচ্ছে কারেক্ট করে নেবে রেসিডেন্সে গিয়ে। সুতরাং তাকে যেটা আমার সেই নোটিশটা সামনে রয়েছে, লেখা হয়েছে যে আপনার রেসিডেন্সে আপনার বাড়িতে এসে না কারেক্ট করবো। কারণ কি, একটা হচ্ছে ডিসক্রিপেন্সি এসছে 15 বছরের কম মায়ের বয়স। আচ্ছা, তারপরে এই যে কংগ্রেস যেটা কথা বলছে যে তারা নাকি অনেক কিছু করেছে, আমি তোমাকে বলে দিচ্ছি 1947 থেকে 2014 পর্যন্ত দেশে যত এআইএমএস হয়েছে তার সংখ্যা, কৌশিক এখানে বসে আছে, তার সংখ্যা ছিল 7। আর আজকে দেশে এআইএমএস এর সংখ্যা 26। 14 থেকে এই 25, 26। আচ্ছা, তারপরে সিমিলারলি আইআইটি, আইআইএম দেশে যা হয়েছে ওই হচ্ছে প্রায় 65 বছর ধরে, গত 10 বছরে তার দ্বিগুণের বেশি। আজকে তুমি দেখো নির্বাচন হচ্ছে না, কাজেই এখন ওই কংগ্রেস আর বিজেপির উন্নয়নমূলক তালিকা নিয়ে আলোচনা করতে গেলে তন্ময়দার সময়, তবে আপনি খুব ইম্পর্টেন্ট, আপনার আবার বক্তব্য সরাসরি কৌশলদার থেকে রিটার্ন নেব হচ্ছে মহানন্দাদির থেকে, এই কারণের জন্য, কারণ নাহলে মনে হবে যে বিজেপির পাল্টা তৃণমূল দিচ্ছে। মহানন্দাদি এখানে বলছে যে ক্যাগ রিপোর্টে দেখা গেছে 2 লক্ষ কোটি টাকার হিসাব রাজ্য কেন্দ্রকে দেয়নি, যেটা তন্ময়দা তুললেন। দ্বিতীয়ত উনি বললেন 36 লক্ষ বাড়ির টাকা, সেটা নিয়েও গন্ডগোল রয়েছে। পাশাপাশি অমর্ত্য সেন ইস্যুতে ডিসক্রিপেন্সির যে জায়গাটা, সেটা মায়ের সঙ্গে অমর্ত্য সেনের বয়সের
এবং সেটা বাড়িতে গিয়ে ঠিক করবার কথাই বলা হয়েছে। যেভাবে তৃণমূল প্রচার করছে স্বামী অমর্ত্য সেন বা দেবকে নিয়ে, আসলে সেটা নয়। না, সেটা আজকে হয়েছে, যেটা আজকে যে হিয়ারিং আসতে হবে না, সেটা আজকে এক্ষুনি দিয়েছে ইলেকশন কমিশন। আন্দোলনের পরে নির্বাচন কমিশন নতুন করে ভাবছেন। বেশ, মনোনয়ন কি বলবেন? বলে দিয়েছে দেবাশিস, 85 বা তার বেশি এক মিনিট, বলুন দিদি, বলুন প্লিজ। দেখুন, পরিষ্কার কথা হচ্ছে যে ভারতবর্ষে বর্তমান অবস্থায় ভূ রাজনৈতিক পরিস্থিতিতে অনেক অনেক সমস্যা রয়েছে। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সমস্যার কোনো শেষ নেই। ঠিক। এবং বহির বিশ্বের সঙ্গে ভারতবর্ষের এখন যেভাবে বাণিজ্য চুক্তি, আমেরিকার প্রেসার সব মিলিয়ে যেরকম পরিস্থিতি এখন, সেখানে বলছি তো সমস্যার শেষ নেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভোটের ময়দানে দাঁড়িয়ে রয়েছে দুটো ইস্যু। একটা হচ্ছে এসআইআর এবং আরেকটা হচ্ছে একে অপরকে দোষারোপ করা। তার ভিত্তিটা তন্ময়দা নিশ্চয়ই তন্ময়দার কথা বলবেন, কৌশিকবাবু আরেকটা কথা বলবেন, নিশ্চয়ই তারা তাদের রাজনৈতিক বক্তব্য রাখবেন। কিন্তু যেটা হচ্ছে যে আসল সমস্যাগুলো এই পার্টিকুলার ইস্যুগুলোর জন্য চাপা পড়ে যাচ্ছে। এবং এসআইআর আমি বলবো, এসআইআর তো একটা প্রশাসনিক কাজ। ইলেকশন কমিশন একটা স্বশাসিত সংস্থা, তাদের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ থাকার কোনো থিওরিটিক্যালি কোনো না, আমি আপনার থেকে একটা মিনিট, আমি শুধু আপনার থেকে জানতে চাই যা যা ঘটছে আশপাশে, যেটাকে তৃণমূল খুব বড় করে সামনে প্রচার মঞ্চ তুলে ধরছে। মানে নির্বাচন কমিশন আলোচিত হচ্ছে ভোটের প্রচার মঞ্চে, একদম ঠিক, যদি বিজেপি সত্যি এজেন্ট হয়ে তারা কাজ করে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। যা যা ঘটনাক্রম তা দেখে কি সত্যি নির্বাচন কমিশনের ট্রান্সপারেন্সি নিয়ে বা তাদের যে নিউট্রাল অবস্থান, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে? আপনার কি মনে হয়? অবশ্যই প্রশ্ন উঠতে পারে। তার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রেই আমরা দেখছি, যেটা আমি বলছি থিওরিটিক্যালি নির্বাচন কমিশন তার কাজ করছে, এসআইআর প্রশাসনিক কাজ, এটা হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন নির্বাচন কমিশন ঘুমিয়েছিল কেন? পার্টিকুলারলি এই বিহার, ওয়েস্ট বেঙ্গল ইলেকশনের আগে হঠাৎ তাদের ঘুমটা ভাঙলো কেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, একটা প্রশাসনিক কাজের জন্য আমার দেশের এতগুলো মানুষকে বলি দিতে হচ্ছে কেন? এত প্রেশার কিসের? এত মানে যদি ঠিকমতো কাজগুলো ধীরে সুস্থে করা হতো, চাপ নেওয়ার তো কোনো জায়গা নেই, তাহলে কেন এই মানুষগুলোকে বলি দিতে হচ্ছে? তৃতীয়ত, অমর্ত্য সেনের ব্যাপারটা যেটা বলি, এটাকে নিশ্চয়ই রাজনৈতিকভাবে ব্যবহার করার কোনো যুক্তি নেই, কারণ সেখানে কিছু ডিসক্রিপেন্সি দেখা যেতেই পারে, আমার আপনার সবারই হতে পারে। সেখানে বাড়ি গিয়ে তারা সেটা ক্লিয়ার করে নেবে, এটা নিয়ে রাজনীতি করা, রাজনীতির ইস্যুই নয় এটা। কিন্তু মুশকিল সেটাই হচ্ছে তো, যে আসল ইস্যুগুলো সেগুলো দূরে চলে যাচ্ছে। একদম এত মানুষের একদম মহানন্দাদি, আমি বলছি কৌশিক আপনার কাছে আসবো। খুব মেজর কোয়েশ্চেন, নির্বাচন কমিশনের কাজ নিয়ে অস্বচ্ছতা, অস্পষ্টতা কোন কোন জায়গায় সুভাষিস দা? নির্বাচন কমিশনকে যেদিন আমাদের রাহুল গান্ধী বললেন যে 5টার পর থেকে মহারাষ্ট্র যেতে ভোট হয়েছে, সেই 5টা থেকে 7টার মধ্যে যে ভোট হয়েছে লাইনে দাঁড়িয়ে, তার জন্য আমরা সিসিটিভিটা চাইছি। গণেশ কুমার বললেন ছি, আমরা কি সিসিটিভি দেখাতে পারি? কত মহিলা ভোট দিয়েছে, তাদের কি আমরা সম্ভ্রম নষ্ট করতে পারি? আচ্ছা, এটা ইলেকশন কমিশন ইলেকশনের জন্য সিসিটিভি লাগিয়েছে, সেটা দিতে পারে না? সিসিটিভি কি কোনো ওয়াশরুমের সিসিটিভি লাগিয়েছে? ওদের জেনুইন ভোটার ভোট দিতে আসছে কি না আসছে, বুথ লুট হচ্ছে কি না হচ্ছে, সেই কারণে সিসিটিভি লাগিয়েছে। সেখানে গণেশ কুমার বলছেন যে ছি, মহিলাদের সম্ভ্রম আমি নষ্ট করতে পারবো না, তাই সিসিটিভি দেওয়া যাবে না, ফুটেজ নষ্ট করে দিচ্ছে। এক। দ্বিতীয় কথা হলো, 4 তারিখে নির্বাচন কমিশন বিহারের নির্বাচন ঘোষণা করলেন 4 এবং 11-র জন্য। 3 তারিখে টাকা ঢুকলো মহিলাদের খাতে 10,000 টাকা করে। আবার ঠিক 11 তারিখে সেকেন্ড ফেজ হওয়ার আগে 10 তারিখে ঢুকলো। নির্বাচন কমিশন এমএমসি মডেল কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করলো বিজেপি সরকার, কিন্তু নির্বাচন কমিশন চুপ করে রইল। নির্বাচন কমিশন দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি বিজেপির হয়ে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘরের মধ্যে 70,000 মানুষ থাকে। সে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে একটা ঘরে 70,000 বলে, ওটা ভুল হয়েছে। আচ্ছা, তারপরে বলছি যে ঠিকানা জিরো, গাছের তলায় যারা শোয় তারাও ভোটার। আচ্ছা, গাছ যদি কেটে ফেলে, গাছ যদি চেঞ্জ করে অন্য জায়গায় যায়, একটা বিরতির পরে এই
এই যে অনিয়ম বা অপ্রতুলতা বা এই যে অস্বচ্ছতা অস্পষ্টতা, এটা নিয়ে কৌশিকদা সংযোজন করবেন। উত্তর তন্ময়দার থেকে নেব একটা ছোট। ফিরে আসলাম আবার, কৌশিকদা রয়েছেন, ডক্টর কৌশিক বিশ্বাস প্লিজ। আচ্ছা দেখুন, আমাদের একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে মাননীয় অমর্ত্য সেনের কাছ থেকে নির্বাচন কমিশন ঠিক কি ডকুমেন্ট দেখতে চাইবেন? ওনারা কি ওনার মায়ের জন্মের শংসাপত্র দেখতে চাইবেন? আজকে অমর্ত্য সেনের যা বয়স এবং সেই বয়সটাতে আপনি যদি টাইম জোনে পিছনে চলে যান, তখনকার দিনে ভারতীয় মহিলাদের 12-13 বছর বয়সেই বিয়ে হতো, 14 থেকে 16-র মধ্যে প্রথম সন্তান হয়ে যেত। আপনি যখনই কাউকে একটা প্রশ্ন পাঠাচ্ছেন, কোয়ারি পাঠাচ্ছেন, দ্যাট ইটসেলফ সিগনিফাইজ যে আপনার নাগরিকত্ব নিয়ে আমার ডাউট আছে, আপনি এইখানে ভোটার তালিকায় থাকার যোগ্য কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে, এই সন্দেহটা আপনি নিরসন করুন, তাই তো? আজ আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা পয়েন্ট আউট করার পর নির্বাচন কমিশন আজকে বলছে যে আমরা বাড়িতে লোক পাঠাবো। কিন্তু আপনি বিজেপির নেতৃত্বের বিবৃতিটা দেখুন, শুভেন্দু অধিকারীর বিবৃতি দেখুন, অশোক লাহিড়ীর বিবৃতি দেখুন। আমাদের প্রশ্নটা হচ্ছে কি জানতে চাইবেন অমর্ত্য সেনের কাছে, কি ডকুমেন্ট দেখতে চাইবেন? যিনি সারা পৃথিবীর কাছে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন, যিনি বাংলা নন, ভারতবর্ষ নন, যার ইকোনমিক্সের থিওরি পৃথিবীতে বিশ্ববন্দিত, আপনি তার কাছে তার জন্মের শংসাপত্র দেখতে চাইবেন? মর্তে থেকে অমর্তের এত বড় অপমান আজ অব্দি ভারতীয় জনতা পার্টি ছাড়া কেউ করেনি। এবং বিশ্বাস করুন, এটা ওদের সম্পূর্ণ প্ল্যান্ড, এটা ওদের সম্পূর্ণরূপে পরিকল্পিত উপায় বাঙালিদের উপর হামলা। নাম্বার 2, আরেকটা ছোট করে আমি বলছি, ছোট করে বলছি, এই যে মনরেগার কথাটা উঠলো, তো প্রথম কথা হচ্ছে যে বিজেপির মুখপাত্র তন্ময় এখানে যেটা বললেন সেটা ঠিক নয়। তার কারণ কলকাতা হাইকোর্ট বলেছে মনরেগার টাকা আবার চালু করতে হবে। ও ফেরত দেওয়া বলছিল, ফেরত দেওয়ার কথা বলেনি কোথাও, ফেরত দেওয়ার কথা বলেনি। আমি বলছি মনরেগার টাকা আবার, শোনো, একটা প্রজেক্ট চালু করতে হবে মানেই তো সেই প্রজেক্টে ফান্ড দিতে হবে, ফান্ড দিতে হবে, সেটা বলছি। 2 নম্বর, হাইকোর্টের নির্দিষ্ট রায় যে মনরেগা আবার পশ্চিমবঙ্গে যত দ্রুত সম্ভব চালু করতে হবে। 3 নম্বর, আচ্ছা আমরা লোকসভায় যখন কোনো মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী, আমি সেই ব্যক্তিকে পছন্দ না করতে পারি, আমি সেই দলকে পছন্দ না করতে পারি, কিন্তু সেই পদটাকে আমি নিশ্চয়ই সম্মান করব, নিশ্চয়ই। আজকে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় মনরেগা দপ্তরের প্রতিমন্ত্রী ডিসেম্বর 2025, কি সম্ভবত সেপ্টেম্বর 2025-এ, মানে ডিসেম্বরের আগে যে পার্লামেন্টটা হয়েছিল, সেখানে দাঁড়িয়ে উনি বিবৃতি দিয়েছিলেন, আমি দয়া করে আপনাকে অনুরোধ করব ক্রস চেক করে দেখে নিন আপনার চ্যানেলের মাধ্যমে, পশ্চিমবঙ্গে ভুয়ো জব কার্ডের সংখ্যা ছিল 5926, যেটা আমাদের পাশের রাজ্য আসামেও ছিল 11,000+, এবং উত্তরপ্রদেশে প্রায় 1 লক্ষ। ফলে যেখানে ভুয়ো জব কার্ড, যেখানে মনরেগার দুর্নীতির কথা বলা হচ্ছে, সেইখানে পশ্চিমবঙ্গ, আসাম এবং উত্তরপ্রদেশের থেকে অনেক পিছিয়ে। সেইখানে আসামে বন্ধ হলো না, উত্তরপ্রদেশে বন্ধ হলো না, কিন্তু পশ্চিমবঙ্গে বন্ধ করা হলো। এই সবগুলোর পিছনেই ন্যারেটিভটা একটাই, সেটা হচ্ছে বাঙালি আমাকে ভোট দিচ্ছে না, বাঙালিকে ভাতে মারো। এই কথাটাই আমরা জনগণকে উন্নয়নের সংলাপে ঘরে ঘরে গিয়ে বলছি। বাংলা বাঙালি বিরোধিতা, দেবাশিস, এইটা হচ্ছে তুমি শুনলে যে কৌশিক এখন নিজেই স্বীকার করলো যে আবার টাকা দিয়ে চালু করতে বলা হয়েছে, কোনো টাকা কিন্তু বাকি নেই। আচ্ছা, সেটা কোনো কোর্ট বলে বাকি নেই, বলেনি, কোর্ট বলেনি, সেটা বলছি। আর দ্বিতীয়ত, তুমি জানো যে কিছু এই 1 মাসের মধ্যে কেন্দ্র হচ্ছে চিঠি পাঠিয়ে রাজ্যকে বলেছে মনরেগা চালু করতে। রাজ্য দেখেছে যে চুরির যেগুলো ফাঁক ফোকর ছিল সেটা অনেকটা আটকে দেওয়া হয়েছে। তাহলে যেরকমভাবে চুরি করতে পারতাম, চুরি করতে পারবো না। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ওই মনরেগা আমাদের চাই না, আমরা চালু করব না। এই বলে গরিব মানুষকে এরা বঞ্চনা করছে, সেটা হচ্ছে এই 1 মাসের মধ্যে হয়েছে। আর এবার আমি বলি যে ভুয়ো জব কার্ড, আমি বলছি ভুয়ো জব কার্ড বিভিন্ন রাজ্যে পাওয়া গেছে, কিন্তু সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের রাজ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, চোরেরা ঘুরে বেড়াচ্ছে। আর তারপরে আমি বলি, এবার তারপরে আমি বলি যে অমর্ত্য সেনের কথা আবার আসলো। আমার সাথে যদি দেখা যায় আমার মায়ের বয়স 15 বছরের কম, তাহলে আমিও যদি এসআরআই নোটিশ পাই, তাহলে অমর্ত্য সেনে পাবেন, কারণ নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সংস্থা।
তিনি মানুষ দেখে আলাদা করতে পারেন না। একদম। আইন সবার জন্য সমান। ঠিক। আচ্ছা, দ্বিতীয়- আসলে আর- 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 আরেকটা কথা বলছি। মানুষ দেবাশিস, দেখছে। দেবাশিস, কে 30 সেকেন্ড দাও। আমি আরেকটা 30 সেকেন্ড দাও, দেবাশিস। issue দাও। দেবাশিস, সিট কর্নার বলেই যাবে। না, 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 30 আমি সেকেন্ড। আরেকবার- আমি হ্যাঁ। অনেকগুলো পয়েন্ট হচ্ছে ইন্ডিয়া বসে আছে এখানে। হ্যাঁ। আচ্ছা, এইবার কথা হচ্ছে নাকি মহারাষ্ট্রের ইলেকশন নিয়ে। মহারাষ্ট্রের ইলেকশনে এই ভোট চুরি নিয়ে এই কংগ্রেস সরকার গিয়েছে মুম্বাই হাইকোর্টে। সারাদিন হিয়ারিং এর পরে মুম্বাই হাইকোর্ট সেটাকে ডিসপোজ করে দিয়েছে, বলেছে কোর্টের সময় নষ্ট করেছে। হাইকোর্ট- তারপরে তারা হাইকোর্ট, আপনি মাঝখানে বলবেন না please। হাইকোর্ট, আপনার সময় সুপ্রিম বলছি না কোর্ট তো এখন কি হয়েছে? ওই বন্ধ করো। নাহলে পরে এবার তারপরে এরা সোনামহল সুপ্রিম কোর্টে চুপকে গিয়েছে। জেলে রাখে আর সুপ্রিম আমরা কোর্ট- ওই ধর্ষক- আপনি কি আমার মাঝখানে বলতে দিচ্ছেন না কিন্তু? কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। সুপ্রিম কোর্ট বলেছে যে আবার সেটাকে ডিসমিস করেছে। আজকে তেলেঙ্গানাতে ভোট চুরি হয় না কংগ্রেস জিতলে, কংগ্রেস জিতলে ঝাড়খণ্ডে হয় না, কংগ্রেস না জিতলে সেখানে ভোট চুরি হয়। আরে ব্রাজিলিয়ান এই নাটক মডেল 26 ভারতবর্ষের মানুষ আমরা একটা বুঝতে অন্য ইস্যুতে পেরেছে। আসি প্লিজ। এই ভোট চুরি ব্রাজিলিয়ান মডেল 26 এটা জায়গায় নিয়ে ভোট বারবার দিচ্ছে। আজকে কোর্টে রয়েছে, কোর্টে যারা- এসআইএন এ রাখিয়েছে, এখনো রয়েছে। কোর্ট তো কোর্টে কিছু বলতে পারছে না। আজকে এফিডেভিট করার ক্ষমতা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে অভিযোগটা করেছেন একবার শোনাবো, শুনুন আগে শুনুন। যারা এসআইআর করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়ে লিস্ট থেকে আমাদের নাম বাদ দিতে চেয়েছে, তারা এফআইআর করুক, এসআইআর করুক, বিআইআর করুক, টিআইআর করুক, যতই করো হামলা আবার জিতবে। পাল্টা বলছেন উত্তর 24 পরগনায় হাবড়ায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ। কি বলেছেন শোনাই একবার আপনাকে, শুনুন। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কুচবিহার অব্দি এই যে বাংলাদেশ বর্ডার এলাকাগুলো, এই এলাকায় সবচেয়ে বেশি ভুয়ো ভোটার আছে। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কুচবিহার অব্দি এই যে এখানকার ছেলে পেলেকে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে হবে অন্য রাজ্যে চাকরি করতে। আর এখানে কে চাকরি করবে, কে কাজ পাবে, কে 100 দিনের কাজ পাবে? ওপার বাংলা থেকে যারা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে তারা এপাশে এসে 100 দিনের কাজ পাচ্ছে, লোন পাচ্ছে, আবার যোজনার বাড়ি পাচ্ছে, টোটাল লোন পাচ্ছে, হোটেল লোন পাচ্ছে, আর আধার কার্ড ভোটার কার্ড হয়ে যাচ্ছে। সরকার যতদিন থাকবে এর পরিবর্তন হবে না। মহানন্দাদি অনুপ্রবেশকারী এমনিতেই 58 লক্ষ মানুষের মানে নাম আর কি অলরেডি ভোটার লিস্ট থেকে বাদ গেছে। আরো অনেক জায়গায় ডিসক্রিপেন্সি আছে বলে বলা হচ্ছে। অনুপ্রবেশকারী 58 লক্ষ না না না, আমি অনুপ্রবেশকারী শব্দটা আমি আরে অনুপ্রবেশকারী আমি বলিনি, অনুপ্রবেশকারী আমি হ্যাঁ মানে এবার দিলীপ ঘোষ বলছেন যে আমাদের অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে এখানকার লোকেদেরকে, কাজ পাচ্ছে না বলে। আর অন্যদিকে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার একাধিক জেলা উল্লেখ করে তিনি বললেন বাংলাদেশের লোক ঢুকছে, ভোটার আধার কার্ড বানিয়ে নিচ্ছে এবং এখানে 100 দিনের কাজ করছে অথবা অন্যান্য কাজ করছে। এই যে সমস্যাটা বিজেপি তুলে ধরছেন, অন্যদিকে অভিষেক ইটাহার থেকে কি বলছেন যে মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এটা একটা পরিকল্পনা, এটা একটা পরিকল্পিত প্ল্যান্স কনস্পিরেসি, ষড়যন্ত্র। কি মনে হয়? আপনি রাজনীতির বাইরে বলে আপনাকে দিয়ে শুরু করলাম। দেখুন, এই যে অনুপ্রবেশকারী এই ইস্যুটা রয়েছে আমাদের দেশে, থাকবেই। তার কারণ দেশটা দুভাগ হয়েছে এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুটো রাজ্য, পাঞ্জাব এবং আমাদের বাংলা। বিষয়টা সন্দেহ নেই। অনুপ্রবেশকারী ইস্যু একটা সমস্যা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে, মনে আছে যে সবারই মনে আছে, উনি এটা নিয়ে প্রতিবাদ করেছিলেন সেই সময়, সিপিএম এর সময়। কাজে এটা একটা ইস্যু তো রয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখন বর্তমানে এই রাজনীতির ময়দানে এই অনুপ্রবেশকারী ইস্যুটাকে বড় করে দেখা হচ্ছে, এসআইআরটাকে বড় করে দেখা হচ্ছে, যেটা আমি আগেও বলেছি। অথচ ভোটের ময়দানে আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা তোমার আমার সবার কাছে অনেক গুরুত্বপূর্ণ, সেটা আসা উচিত ছিল, সেটা হচ্ছে না। এখন এই অনুপ্রবেশকারী আছে নেই ইত্যাদি নিয়ে যারা বিরোধী, না কিন্তু আপনি একদিকে বলবেন যে অনুপ্রবেশকারী আছে, আপনি একদিকে বলবেন অনুপ্রবেশকারী আছে, আবছা ভাবে আমরা দেখতেও পাবো বাইরে থেকে লোক ঢুকে রয়েছে, কিন্তু বাদ দিলে সেটা ষড়যন্ত্র। এটা মানে এর ইকুয়েশনটা কি? দেখুন, আপনারা বলছেন যে সিস্টেমেটিক ডিফল্ট রয়েছে এসআইআর এর মধ্যে। অনুপ্রবেশকারী আমাদের দেশে থাকতে পারে না, সেটা আইনত কখনোই থাকতে পারে না, তাদের তো চলে যেতেই হবে। না না, তারা তো আজকে অভিযোগটা কি যে তারা অতি সহজে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নিচ্ছে। যে নতুন করে এসআইআর করা, ইন্টেন্সিভ রিভিশন মানে হচ্ছে
আধার কার্ড তো নাগরিকত্বের প্রমাণ নয়, পাশাপাশি এই যে আধার এবং ভোটারের যে ব্যাপক জালিয়াতি সেটাকে বন্ধ করার চেষ্টা, এটা বলছে নির্বাচন কমিশন। আমার পরিষ্কার কথা, একদম প্রথম দিন জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন প্রচুর পরিমাণে ভুয়ো রেশন আপনার ভোটার এবং আধার তৈরি হয়েছে, তার জন্য আবার নতুন করে করতে হবে। এখন এটাও তো আমরা অস্বীকার করতে পারি না যে এর একটা র্যাকেট কাজ করছে। এটা ধরাটাই তো নির্বাচন কমিশনের কাজ, সেটা তো বেশ, ধরার চেষ্টা আসুন চলছে। এবার আমি কৌশিকদার কাছে আসবো। কৌশিকদা, একটা কথা বারবার এই দেখুন, এই এখনই মহানন্দদিকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এটা আপনারা ঝেড়ে ফেলতে পারবেন না যে খোদ রাজ্যের আপনাদের সকলের নেত্রী, রাজ্যের আমাদের সকলের মুখ্যমন্ত্রী, তিনি অনুপ্রবেশ ইস্যুতে সোচ্চার হয়েছিলেন আজ থেকে প্রায় বছর 20 আগে। সেই যে সংখ্যাটা যে সময় এসছিল, একটা বড় ভলিউম, বিরাট সংখ্যা, বামেদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে বামেরা নাকি তোষণ করছে, বাংলাদেশিদের তোষণ করছে। আচ্ছা, সেই অভিযোগ থেকে আপনারা সম্পূর্ণ বেরিয়ে আসতে পারেন কি করে? দেখুন, এক্ষেত্রে আমরা দুটো কথা খুব পরিষ্কারভাবে বলবো। একটা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করার একটা নির্দিষ্ট কারণ ছিল এই বিদেশি অনুপ্রবেশকারী এবং অন্য অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষের ভোটার হওয়ার, যাদের কথা নয় বা হওয়া উচিত নয়, তাদের শনাক্তকরণ করা। আমি একটা কথা বলতে চাই, নিশ্চিত করে বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তো অফিসিয়াল দায়িত্বে নেই, ফলে আমি বিজেপি মুখপাত্রকে ডাইরেক্টলি এই প্রশ্নটা করতে পারি না, কিন্তু আপনার চ্যানেলের মাধ্যমে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে তৃণমূল মুখপাত্র অফিসিয়াল হিসেবে করছি। 14ই ফেব্রুয়ারি যেদিন ফাইনাল ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের বেরোবে, সেই দিনকে আপনি বুকে হাত দিয়ে বলুন কত বাংলাদেশি আর কত রোহিঙ্গা খুঁজে পেয়েছিলেন, বলতে পারবেন তো? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, বিহারের এসআইআর কমপ্লিট, নির্বাচন কমপ্লিট, দয়া করে আমাদের জানান কত বাংলাদেশি কত রোহিঙ্গা খুঁজে পেয়েছিলেন। প্রশ্ন নাম্বার 3, আজকে এইটা আমি বিজেপি মুখপাত্রকে বলতে চাই, এসআইআর ফাইনাল হওয়ার পরেই পশ্চিমবঙ্গের নির্বাচন হবে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হবে, তারপরে যে রেজাল্টটা হবে, যাই হোক জনতা যে রায়টা দেবে সেটা মাথা পেতে নেবেন তো? আমরা মাথা পেতে নেবো, বলে দিচ্ছি, তৃণমূল মুখপাত্র হিসেবে বলে দিচ্ছি, আমরা মাথা না নেবেন তো, এটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এই সব কিছু হয়ে যাওয়ার পর, এসআইআর হওয়ার পর, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী সবকিছু হওয়ার পরেও তারা যখন 46 থেকে 49টা আসন পাবেন, তখন তারা আবার সেই বস্তা পচা ন্যারেটিভে ফিরবেন যে ওরা গন্ডগোল করে ভোটে জিতেছে। আমি বলছি সেইটা একটু সৎসাহসে স্বীকার করুন আজকে, যে আমরা ভাই এসআইআর এর পরেও যেটা হবে সেটা আমরা মেনে নেব। আমাদের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এসআইআর এর পরেও আমরা সিট একটা হলেও বাড়াবো, ভোট পার্সেন্টেজ একটা হলেও বাড়াবো। জনগণ আমাদের 214 আগের বার, হ্যাঁ 215। আমি শুধু এটুকুনি বাকি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে জানতে চাইবো, এসআইআর কেন্দ্রীয় বাহিনী, যত খুশি কেন্দ্রীয় বাহিনী আনুন, যত খুশি, প্রতিটা বুথে 200 করে দিন, কোনো অসুবিধা নেই। তারপরে যে রেজাল্টটা হবে পশ্চিমবঙ্গের জনগণ দেবেন, সেটা মাথা পেতে নেবেন তো? এইটুকুন তো আজকে বলে যান এই টিভি চ্যানেল। একদম বেশ, আমি একটা কথা বলি যে কৌশিক বলেছে যে নির্বাচন কমিশনের কাছে জিজ্ঞাসা করছেন, তো নির্বাচন কমিশনের কেউ এখানে নেই, তবে বিভিন্ন সময় নির্বাচন কমিশন যে উত্তর দিয়েছে সেইটা আমি বলে দিচ্ছি যে কি উত্তর দিয়েছে। নির্বাচন কমিশন বলেছে যে তাদের কাছে সংবিধান প্রদত্ত যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে যোগ্য ভোটারকে লিস্টে রাখা, অযোগ্যকে বাদ দেওয়া। তাদের কাছে এইটা বলা হয়নি সংবিধান থেকে যে তুমি হচ্ছে বা তোমার দায়িত্ব হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা খুঁজে খুঁজে বার করে তাদেরকে হচ্ছে আলাদা করে স্ট্যাম্প দেওয়া। কিন্তু এটা তো মানবেন, আপনাদের দলনেতা বারবার বলেছেন, তাহলে শুভেন্দু অধিকারী বললেন কি করে? রাজ্যের বিরোধীরা বারবার করে বলেছেন আমরা জানি অনুপ্রবেশ হয়েছে এবং অনুপ্রবেশকারীরা বাদ যাবে, এবং সেটা নির্বাচন কমিশনের সেই দায়িত্ব নেই, সেটা আমি তাই বলে জানি। এবার দ্বিতীয়ত বলছি, দেখো দেবাশিস, তুমি যেটা বললে আমাদের রাজ্যে এখন যে পরিযায়ী শ্রমিকের যে সমস্যা, যে 60 লক্ষ বন্ধুর পরিযায়ী শ্রমিক, এর মূল কারণ কিন্তু এই অনুপ্রবেশ। আজকে বাংলাদেশিরা এসে এখানে রেশন পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, স্বাস্থ্যসাথী পাচ্ছে, আমাদের ছেলে মেয়েদের কাজগুলো নিয়ে নিচ্ছে, তারা হচ্ছে অন্য রাজ্যে যাচ্ছে কাজের জন্য। আজকে বাংলাকে এই অবস্থায় ঠেলে দিয়েছে কারা? আমি বলি, এই তৃণমূল কংগ্রেস। আজকে বাংলাকে এই অবস্থায় ঠেলে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় সরকার, টাকাটা না দিয়ে। আজকে হাকিমপুরে বলছে মা বোনেরা আমরা লক্ষ্মীর ভান্ডার পাই, তৃণমূলকে ভোট দিই। বিরোধী দলনেতার কথা খণ্ডন, তাদের
ভোটের পরিবর্তে তৃণমূল হয়ে গেছে। ভোট দিচ্ছে। যেটা তন্ময়দা বলছেন যে ব্যাপক হারে অনুপ্রবেশ হচ্ছে মানুষের কর্মহীনতা স্বাস্থ্যহীনতার জন্য দায়ী। মুখপাত্র সব থাকবে না। জন্য দায়ী। না। কারণ এইগুলো এই ঘটনাগুলো ঘটছে এই জন্য। এই যে অধিকারী তো বলছে হ্যাঁ, বাংলাদেশে এই যে demographic change। কার কথা ধরবে? আমরা এখন আমায় সময় নির্বাচন দিয়েছে, কমিশন সেই কাজগুলো আমায় করছি। সময় দিয়েছে, আমি তো বলে নেই সুভাষিস দা একটু বলে নিন। যে ইলেকশনের কাজটা খুব করতে শান্তিপূর্ণভাবে প্যানেল হয়েছে, যে হ্যাঁ। 1.5 থেকে 2 বছর লাগে ইলেকশনের কাজ করতে, সেই সময়টা এত অল্প সময় হলে পরে খুব সমস্যা হয়। 2002 4 মাসে হয়েছিল। 2002 পশ্চিমবঙ্গে 4 মাসে হয়েছিল। একটু বলে নেই। না, না, 2002 এক মিনিট, পশ্চিমবঙ্গে 4 মাসে হয়েছিল। আরে ভাই, এবারে কি তাই আছে? হচ্ছে। বলবে না। হ্যাঁ। এটা কি আছে? ভুল বলছেন। আচ্ছা। বলছি যে ঘুষপেটি এবং রোহিঙ্গা এই হলো মোটামুটি ন্যারেটিভস। এক একটা নির্বাচন আসে, এটা কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবাংলার বিজেপি, নব্য বিজেপির এটা চিল্লায়। আমার কথা হলো বিহারে এসআইআর হলো, কজন রোহিঙ্গা, কজন ঘুষপেটি ঢুকেছে, তার একটা লিস্ট দিয়েছে, দেয়নি। আচ্ছা, কৌশিক যেটা বললো তার সাথে আমি 100 তো কোর্টে গিয়ে লিস্টটা চান না? আপনারা তো কোর্টে গিয়েছেন, কোর্টে গিয়ে লিস্টটা চান যে আচ্ছা, আমাদেরকে বেশ, আজকে বাংলাদেশি হাতে একদম অনুপ্রবেশকারী সময় নেই। আর রোহিঙ্গাদের আজকে লিস্ট দিতে হবে। আর সময় নিয়ে আমরা শেষ করবো না, প্লিজ প্লিজ আপনারা কোর্টে আমাকে 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 আজকের প্যানেল শেষ করতে হবে। আর আজকের প্যানেল আমি কৌশিক দাকে, সুভাষিস দাকে, তন্ময় দাকে এবং মহানন্দ দাদিকে অনেক ধন্যবাদ জানাই। কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ঠিক আজ রাত 8টা, অর্থাৎ আর ঘড়িতে মাত্র কিছুক্ষণের সময় বাকি। এরপর হচ্ছে চেনা শত্রুর পুরনো চাল এবং মিথ্যাচার ফাঁস। এই মুহূর্তের অন্যতম বিগ ব্রেকিং আপনাদের জন্য অপেক্ষা করছে। ঠিক রাত 8টায় সঙ্গে থাকবেন সিএনএ। একটি বিশেষ তথ্য আমরা তুলে আনবো, যে তথ্য এর আগে ভারতবর্ষের কখনো কোনো মিডিয়াতে আপনারা শোনেননি। আমরা ব্রেক করব ঠিক রাত 8টায়, আর কিছুক্ষণ পর ঘড়ির কাঁটায় ঠিক আর 5 মিনিট বাকি। সঙ্গে থাকবেন আমাদের। নমস্কার।